আরই পাতা। আপনি তো দেখেছেন। তো বাইরে দাঁড়িয়ে দরজায় কান লাগিয়ে দেখি। দেখুন। দেখব। উনি খপ করে এক হাতে ওড়না ধরে ফেলেন আমার, বাঁকা হাসি তার মুখে। এদিকে দু হাতে ওড়না ধরে আমি বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। হাতটা ধরলে ঠিক ছিল, ওড়না কেন? ভয়ে একের পর এক শুকনো ঢোক গেলছি আমি। শুধু আবারও এগোচ্ছেন আর বরাবরের মতো পেছাতে ব্যস্ত আমি। ওড়না ছাড়ুন। আমি তো ছাড়ছি না, তুই ছাড়িয়ে নে পারলে। দেখুন। আপনি কিন্তু দেয়ালে পিঠ ঠেকতেই কথা থেমে গেল আমার। শুদ্ধর আর আমার মাঝে আর কতটুকু দূরত্ব নিচে তাকিয়ে তাই দেখছিলাম আমি। সেটুকু সময়ে ওনার আরও কাছে আসা হয়ে গেছে। আমার ঘাড়ের পাশ দিয়ে এক হাত দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়লেন উনি। কানে শুধু ধুক ধুক শব্দটাই পাচ্ছে আমার। পানি মারলি মুখে? আমি কই দিলাম, আপনি তো। পানি কেন এনেছিলে? অবাক হয়ে তাকালাম তার দিকে। উনি ঠোঁট কামড়ে হাসছেন। আজব লোক, নিজেই পানি আন বলে চেঁচিয়ে বাসা উদ্ধার করলো, আবার এখন নিজেই জিজ্ঞাসা করছে কেন পানি আনলাম। চোখ সরিয়ে কাট কাট গলায় বললাম, আপনিই তো চেয়ে পাঠিয়েছিলেন। তাই বুঝি? আমি চাইলেই দিতে হবে? তো পিপাসায় কষ্ট করবেন? আমার কষ্টে তোর কি? আম্মু পাঠিয়েছে। সত্যি সিয়া, আমি তৃষ্ণার্ত। সরুন, এনে দিচ্ছি পানি। ওটা রুমে আছে। আবারও বড় বড় করে তার দিকে তাকালাম। ঠিকই তো, রুমেই তো পানি আছে। তাহলে লোকটা কি চায়? বলেছিলাম টায়ার্ড, চুমো দিতে। বিস্ফোরিত চোখে তাকালাম। শুদ্ধ বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে ওনাটা দেখছেন। ওভাবে থেকেই বললেন, এবার তো তৃষ্ণা মেটাতে দিবি নাকি? আরও বড় হয়ে গেছে আমার চোখ। শুধু মাথা তুলে আমার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠলেন। আমি পজড হয়ে দেখছি শুধু তাকে। হাসি থামিয়ে উনি আমার ওড়নায় মুখে লেগে থাকা পানিটা মুছলেন। একদম কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, জানিস সিয়া, এই ঘ্রাণের নেশার কাছে সবকিছু হার মানে। খুব তাড়াতাড়ি তোকে এতটা কাছে নিয়ে আসবো বউ, যেন এই সুঘ্রাণ সব সময় আমার নাকে লেগে থাকে। খুব তাড়াতাড়ি তোকে আরো আপন করে নিজের নেশা কাটাবো শ্যামা পাখি। এতটা ভালোবাসায় তোকে ভরিয়ে দেব যে ভুলে যাব তোর নামের রোদ্দুর এতদিন আমাকে পড়িয়েছে। সেদিন তোর তোর নামের রোদ্দুরে শুধু তৃপ্ত হবে এই শুদ্ধ, শুধুই তৃপ্ত হবে। তুই না আমার বউ? মাহির রুমে কি তাহলে? এত দুহাত মুড়িয়ে পেছনে নিয়ে আমাকে জড়িয়ে রেখেছেন শুদ্ধ। এতক্ষণ ছাড় পাওয়ার চেষ্টা করতেছিলাম আমি, কিন্তু কথাটা শুনে মুখ পানে চাইলাম তার। এক রাশ বিরক্তি। সকালে উঠে যখন দেখবো আমার ওড়না নিজের গলায় পেঁচিয়ে তাতে মুখ গুজে উনি আরামসে ঘুমাচ্ছেন, চাদরটাও ঠিক মতো নেই আমার গায়ে, কোন মুখ নিয়ে ওই রুমে থাকবো আমি? তাই এক টানে ওড়না ছাড়িয়ে নিয়ে ছুটে মাহির রুমে চলে এসেছিলাম। মাহি দরজা নক করতে খুলে দিল। আমি সোজা ওর বেডে হাঁটু জড়িয়ে বসে পড়লাম। মাহি চোখ ডলতে ডলতে হাই তুলে বলল, এসো ইনসিয়া ভাবি, তোমার অপেক্ষাই করছিলাম। আজ বলবে শুদ্ধ ভাইয়া পাগল হয়ে গেছে তাই না? 6 সেকেন্ড ধরে সেদিন তোমাকে, তারপর আর না বলে আটকে যাবে। আমি জাকিয়ে তুলে আছড়ে আর বাকিটুকু বের করতে পারবো না তোমার মুখ থেকে। তা আজ তোমার চলছে। কাঁদো কাঁদোভাবে ওর দিকে তাকালাম আমি। মাহি একটা জোরে শ্বাস ফেলে পাশে বসে বলল, আচ্ছা এটা বলো তো, শুদ্ধ ভাইয়াকে এত ভয় পাও কেন তুমি? প্লিজ মাহি, বিশ্বাস করো, তোমার ভাইয়া সবটা আমাকে ভয় দেখানোর জন্যই করে। সে চায় আমি দম আটকেই মারা যাই, তারপর তার ঘাট থেকে নেমে গেলে তো সে বাঁচে। অদ্ভুত আচরণ ইদানিং তার। আর আমি আমার বউয়ের সাথে অদ্ভুত নাকি ভূত আচরণ করবো সেটা পাবলিক করার অধিকার তোকে কে দিয়েছে সিয়া? আটকে উঠে দরজার দিকে তাকালাম আমি। শুদ্ধ এসেছেন। ট্রাউজারের পকেটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছেন উনি দরজায়। ওনার ভাব দেখলেই ভয় করে আমার। কই, 2 দিন আগেও তো সবটা আলাদা ছিল। এখন এমন কেন হচ্ছে আমার সাথে? হুটহাট কাছে চলে আসেন বলে? মাহি বিচলিত কণ্ঠে বলল, শুদ্ধ ভাইয়া তুমি? উনি এসে সোজা হাত ধরলেন আমার। মায়ের দিকে চোখ পাকিয়ে বললেন, তোর মামা বাড়িতে আর্লি ল্যান্ডিং এর ব্যবস্থা করছি দাঁড়া। আমি কি করলাম? রুমটাতে তুই আছিস বলেই ও আসে। মামাকে আসতে বলছি, তুই এই বাসা থেকে বিদায় হবি অ্যাজ সুন অ্যাজ পসিবল। মাহি হাঁ করে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। একবার আমার দিকে তাকালো। মনে কথাটা পড়তে কষ্ট হলো না। দুজনেরই একই কথা। শুদ্ধ সত্যিই পাগল হয়ে গেছেন। শুদ্ধ ধমকে বললেন, তুই হেঁটে রুমে যাবি নাকি খুলে নিয়ে যাব? মাহির সামনে ওইভাবে বলতে বাচ্ছে না তার। মিলিটারি ম্যানের মতো তাড়াতাড়ি উঠে সোজা হয়ে দাঁড়ালাম।
উনি হাত ধরেই রুমে আনলেন আমাকে। তারপর রুমে এসেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন আমাকে। বলেছিলাম না সকালে তোর ভেজা চলে মুখ না ডুবিয়ে অফিস যেতে ইচ্ছে করে না। এভাবে থাকিস কেন তবে তুই? নাকি তুই কারণ আদায়ের জন্য এমন করিস? একদম জমে গেলাম আমি। আজকাল কাজের পাশাপাশি কথাগুলো লাগাম ছাড়া বলতে শুরু করেছেন উনি। শুধু একটু হেসে ছেড়ে দিলেন আমাকে। চোখ দিয়ে ওয়াশরুমে দেখিয়ে তার হুকুম তামিলের জন্য বললেন, করলামও তাই। আর উনিও নিজেটুকু আদায় করেই ছেড়েছেন। ওয়াশরুম থেকে বেরোতেই পেছন থেকে জড়িয়ে চলে নাক ঘষেছেন আমার। স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম শুধু। শরীরের কম্পনটাকেও লুকানোর বৃথা চেষ্টা আমার। ডাইনিং টেবিলে শুধু পাশের চেয়ারটা আমার জন্যই বরাদ্দ। বাবা, মাহি, শুদ্ধ ওরা সবাই খাচ্ছেন। আসমা খালাই সার্ভ করে দিচ্ছিল সবাইকে। সেজমাকে ঠিক মতো বসিয়ে দিয়ে আমিও বসে প্লেটে ভাত নিতে লাগলাম। খালা সবে আমার প্লেটে মাংসের তরকারিটা দিতে যাবে শুদ্ধ বললেন, তরকারি আর ঝাল হয়েছে খালা। আমাকে দাও, আমি নিচ্ছি। কথাটা বলেই বাটিটা খালার হাত থেকে নিতে যাচ্ছিলাম আমি। শুধু ওটা এক প্রকার ছিনতাই করেই আমার কাছ থেকে নিলেন। আজব তো, ঝাল বলে কি না খেয়ে থাকবো নাকি? মুখ বাঁকিয়ে ডাল নিতে যাবো, শুধু নিজের প্লেট থেকে মাংস তুলে দিলেন আমাকে। ভ্রুকুচকে তাকালাম তার দিকে। উনি প্লেটের দিকে তাকিয়ে বললেন, ঝাল ছাড়িয়ে দিচ্ছি, ওটাই খা, অ্যান্ড নো মোর আর্গুমেন্ট। নুয়ে গেলাম আমি। এই লোকটা সবার সামনেও এভাবে অস্বস্তিতে ফেলবে আমাকে? আর চোখে সবার দিকে তাকালাম চোরের মতো। ও মা, সবাই খেতে ব্যস্ত, যেন এটা খুবই স্বাভাবিক কোনো একটা কথা। পাশে আসমা খালাকে শুধু ঠোঁট চেপে হাসতে দেখলাম আমি। ব্যাস, হয়ে গেল। আবারও লজ্জায় নতজানু হয়ে বসে ওটাই খেয়ে নিলাম আমি। বৈশাখের বিকেল, দুপুরে গরমটার রেশটাও বর্তমান। আরও বেশি ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এখন। একটু দক্ষিণা বাতাসের লোভে মাহির সাথে ছাদে যাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাহি বলল, ইনসিয়া ভাবি তোমাকে শুদ্ধ ভাইয়া ওর সব ফ্রেন্ডদের সাথে মিট করিয়েছে। সব ফ্রেন্ড? আমি তো শুধু আয়ান ভাইয়াকেই চিনি, ওই যে সেদিন এসেছিল। হ্যাঁ, উনি তো আজাদ গ্রুপের সিইও শুনেছি। বাসে আসে নাকি প্রায়? তা তো জানি। এর মধ্যে আসেনি কেন? থেমে গিয়ে ভ্রুকুচকে তাকালাম ওর দিকে। মাহি কিছুটা হকচকিয়ে গেছে তাতে। নিজেকে সামলে বলল, না মানে তোমার রিসেপশনের দিন দেখলাম না, তাই বললাম। শুদ্ধ ভাইয়ার একমাত্র ফ্রেন্ড। কথা সত্য, সেদিন আসলেন না কেন উনি? আবার বাসায়ও আসেননি। লোকটার একটা ধন্যবাদ তো প্রাপ্যই। যতই হোক, শুদ্ধের ডায়েরিটা উনিই দিয়েছিলেন আমাকে। বললে না? ওই দিন কেন আসেননি তা জানি না, তবে এখন নাকি উনি অফিসিয়াল কাজেই বাইরে। শুদ্ধই বললেন। ও, ছাদে উঠে কারণ সেদিকে এগোচ্ছিলাম দুজনেই, কিন্তু রোদটা আরও বেশি বরং এখানে। মাহি মাথায় হাত রেখে বলল, এখানে এখন বিকেল বিলাস সম্ভব না আমার ইনসিয়া ভাবি। ফুপির মতো রুমে গিয়ে ঘুমটাই ভালো হবে, শরীর কাজ দেবে। চলো নিচে। ঘাড় দুলিয়ে চলে আসলাম। রুমে এসেই দেখি শুধু সেন্টার টেবিলে ল্যাপটপ রেখে ঝুঁকে দাঁড়িয়েই কিছু করছেন। উনি ফিরেছেন আজ এত তাড়াতাড়ি? ওভাবে দাঁড়িয়ে কাজ করতে হবে? তো এত জরুরি কাজ বাসায় আসলো কেন? কিছু না বলে বিছানার পাশ থেকে মোবাইলটা নিয়ে বেলকনি দিকে এগোচ্ছিলাম আমি। শুধু ল্যাপটপে চোখ রেখে বললেন, চল আমরা বেরোবো। কোথায়? গেলে দেখতে পাবি, রেডি হ। কিন্তু যাবোটা কোথায়? আর এখনই বা? উনি সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, তুই সোজা কথার মানুষ না। ভরকে গেলাম আমি। উনি এক পা এগোতেই যাচ্ছি বলে হাত দিয়েও থামতে বললাম তাকে। উনি থামলেন। গুটি গুটি পায়ে গিয়ে কাভার থেকে একটা জামা বের করলাম আমি। শুধু ওটা কেড়ে নিয়ে কাভারে রেখে অন্য একটা জামা ধরিয়ে দিয়ে বলল, এটা পর। কালো জামা। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম ওটার দিকে। হোয়াট? এই গরমে কালো পরবো না। পরবি, আর গরমটা থাকবে না 10 মিনিট পরেই। আর কি যুক্তি দেখাবো? চেঞ্জ করে ওটাই পরলাম। তারপর শুদ্ধ ভেতরে ঢুকে গেলেন। চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে উঁচুতে ঝুটি করে বাঁধলাম আমি। কি সাজ দেবো? কাকে দেখাবো? নাকি দেখাবো না বলেই সাজবো না, বুঝতে করতে পারছি না ঠিক। যদি সাজলে ওই চোখ জোড়া আমাদের আটকে যায়, সহ্য করতে পারবো তো? যদি আমিও ওই চোখের অতলে ডুবে যাই, কে বাঁচাবে তো কিনসু? না, কোনো সাজ লাগবে না। আয়না থেকে সরে এসে বিছানায় বসে মোবাইলে মনোযোগ দিলাম। ওয়াশরুমে দরজা খোলার শব্দে চোখ তুলে তাকা দিয়ে আবারও নুয়ে যেতে বাধ্য হলাম। শুধু ওয়াশরুম থেকে খালি গায়ে শুধু প্যান্ট পরেই বেরিয়েছেন। মাথার ভেজা চুলগুলো হাতে ঝাড়ছেন। এখন শাওয়ার। ফর্সা শরীরে লেগে থাকা পানি কণাও চোখে পড়ছে। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। লোকটার লোক লজ্জা বলতে কিছুই নেই নাকি? তুইভাবে বসে কেন? তো কি করব? রেডি হতে বললাম না? আর কি করব? আম ডান। মাথা তোল।
না, ওয়াই? এমনি। তাকা আমার দিকে। উফ, এত জোরাজুরি! বিরক্তিতে বলে উঠলাম আমি। আগে ড্রেস পরে আসুন আপনি। কথাটা বলেই জিভ কাটলাম। খুব কি দরকার ছিল ওভাবে বলার? শুধু সুর তোলা আওয়াজ পেলাম। ও, এই সমস্যা? চুপ রইলাম। কি বলবো? কেস খাওয়ার জন্য যা বলে তা তো বলেই দিয়েছি আমি। শুধু টেনে দাঁড় করালেন আমাকে। হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মেরেছেন ওটা। চল এবার চোখ তুলে তাকা। পারতাম না তো। তুই চাস তোকে ফোর্স করে? আমার চাওয়ার কি দাম দেবেন? চাই না ফোর্স করুন। এত স্পষ্ট উত্তর দিতে পেরে বেশ লাগলো। কথাটা তো বুদ্ধি করে বললাম। কানে তুলবেন তো উনি? শুধু আমাকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করালেন। হাতে 3 আঙুলে ঘাড়ে স্লাইড করলেন উনি। কেঁপে উঠে বললাম, ছাড়ুন। তাকাবি? তাকাচ্ছি আমি, তাকাচ্ছি। হাত সরিয়ে আয়নার সামনে টেনে নিয়ে আসলেন উনি আমাকে। এক পলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিলাম আমি। কেমন একটা হাসি তার মুখে। হুট করে চুলটা খুলে দিয়ে বললেন, এভাবে যাবি তুই? কিন্তু। শুধু আয়নার একটু সাইডে হাত দিয়ে কিছু একটা বের করলেন। আমার কথা থামিয়ে দিয়ে কপালে আঙুল ছোঁয়ালেন তার। সামনে যতটুকু চোখে পড়েছে তাকে, তাতেই প্রচণ্ড লজ্জা করছে আমার। চোখ বন্ধ রেখেছি কিছুক্ষণ, কিন্তু এবার আয়নায় তাকিয়ে দেখলাম একদম ছোট একটা কালো টিপ আমার কপালে। কালো জামা, চুল ছাড়া কালো টিপে মন্দ লাগছে না। তবুও টিপ পরা হয় না অনেকদিন। শেষ কবে যে পড়েছি মনেই নেই আমার। বেশ কিছুটা সময় ওভাবে থেকে খুলে ফেলতে যাচ্ছিলাম ওটা। শুধু হাত আটকে দিয়ে বললেন, খুলিস না। টিপ পরি না আমি। তারপর শ্যাপুর বিয়েতে তো পড়েছিলে। মনে পড়লো না। শুধু আবারও বললেন, সরি, বিয়েতে ছিল না, বিয়ের পর দিন গোসল শেষে কালো স্কার্ট আর নেভি ব্লু টি শার্টের সাথে ছাড়া ভেজা চুলে এই ছোট কালো টিপটাই পরেছিল সেদিন। এই টিপ? এটা ওনার কাছে কেন? কিভাবে এলো? এত যত্নে এখনো? এত আগের কথা এসব মনে আছে তার? আস্তে ধীরে মাথা তুলতে লাগলাম। শুধু সরে গেছেন অনেকটাই। সাদা পোলো গেঞ্জির উপর কালো জ্যাকেট পরেছেন উনি। জ্যাকেটে হাত ঢুকাতে ঢুকাতে বললেন, ওই দিন তোর টিপটা খুব মানিয়েছিল তোকে, একটু বেশি ভালো লাগছিল তোকে দেখতে। শুইতে না পেরে স্ট্যান্ড ফ্যান ঘুরিয়ে উড়িয়ে দিয়েছিলাম ওটাকে। অবশ্য পরে খোঁজ পেতে মেঝের সব ধুলো শুকোতে হয়েছিল আমাকে। ফিক করে হেসে দিলাম আমি। কিন্তু কথাটা বুঝে মনটা খুশি অনুভব করে তৃপ্ত হলো আমার। ভাবতেও অবাক লাগে, এ মানুষটা এভাবে ভাবে আমাকে নিয়ে। ভাবতেন, হয়তো এখনো ভাবেন। শুধু দিকে তাকিয়েই আছি। জ্যাকেটের হাতা টেনে গুটিয়ে নিয়ে কালো সানগ্লাস চোখে দিলেন উনি। চুলগুলো উল্টাচ্ছেন হাতে। তার এই রূপটাও অচেনা আমার কাছে। কোনোদিন দেখেছি কি? না, দেখিনি। দেখলে এভাবেই আটকে দেখতাম, ভুলতাম না কখনো। অসম্ভব মোহনীয় দেখাচ্ছে মানুষটাকে, এত সাইজের। কিন্তু এত সাজের কি দরকার? কাকে দেখাতে যাচ্ছেন উনি এই সাজ? মুহূর্তে ভেতরটা অজানা কোনো কারণে রাগে ফুঁসতে লাগলো আমার। ঘর থেকে বেরিয়েছি রাগ নিয়ে। শুধু আগে আগে যাচ্ছেন আর আমি পিছনে পা ছুটতে ছুটতে এগোচ্ছি। কেন জানি না ইচ্ছে করছিল শুধু জ্যাকেটের সামনে খোলা চেনের দিকটা টেনে ধরে বলি, এত রাজপুত্র সেজে বাইরে যেতে হবে কেন আপনার? এই ঢঙের সানগ্লাস, গুটানো হাতা, বারবার চুল উল্টে সব মেয়েদের ভাষ্যমতো ড্যাশিং লুক, এগুলো কাকে দেখাতে চাচ্ছেন আপনি? কি দরকার এমন করে বেরোনোর? বলে উঠতে পারলাম না। সেই সাহসটাই পাচ্ছি না আমি। নিচে নেমে দেখলাম বাবা আম্মু বসে বসে চা খাচ্ছেন আর কথা বলছেন। শুধু তাদের দিকে না তাকিয়ে বেরোতে বেরোতেই বললেন, আম্মু, সিয়াকে নিয়ে বেরোচ্ছি আমি। আব্বু, আম্মুর থেরাপিস্ট আসলে হেল্প করো তুমি। আর ওই অকর্মণ্য মাহিটাকেও কাজে লাগিও কোনো কোনো সময়, হ্যাঁ? আমি এক পলক আম্মুর দিকে তাকালাম। সে মুচকি হেসে ঘাড় নেড়ে বোঝালো, আয়। বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলাম। শুধু গাড়ি পাশ কাটিয়ে এগুতে এগুতে ভারী গলায় বললেন, গাড়িতে উঠিস না। তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে। এমনিতেও মেজাজটা ভালো নেই। এত সাজগোজ করে বেরোতে হবে কেন তাকে? তার উপর গাড়িতে না উঠলে যাবোটা কিভাবে? হেঁটে? নাকি এই বাসার গেট দেখাতেই রেডি করেছেন সে, কে জানে। রাগটা মিটছে না আমার কোনো মতেই। কই, এত শ্যামা পাখি যে করে তাকে তো কোনোদিন এভাবে সে যে বলেনি, দেখ তো কেমন লাগছে আমাকে দেখতে। ওয়েট, বলেনি? রিসেপশনের দিন তো। ওই দিনের কথা মনে পড়তেই উসখুস করতে লাগলাম আমি। ভোলার জন্য টপিক পাল্টানো জরুরি। তো কিভাবে যাব? শুধু আমার দিকে ফিরলেন। সানগ্লাসটা খুলে অকপটে বললেন, কোলে করে নিয়ে যাই। শুদ্ধর সাথে তার বেশ খানিকটা পিছন পিছন পা চালাচ্ছিলাম আমি। তার কথায় পাগুলো থেমে গেল আমার।
আপনা আপনি মুখ হাঁ হয়ে গেল আমার, কপালেও ভাঁজ পড়েছে। উনি আবারও হাঁটতে হাঁটতে বললেন, চল হাট, রাস্তা অব্দি তো চল। গাল ফুলিয়ে কাঁধে ক্রস করে ঝোলানো সাইড ব্যাগটার ফিতে টানতে টানতে এগোলাম আমি। গেটের বাইরে দাঁড়ালাম দুজনে, আর চোখে শুদ্ধর দিকে তাকালাম। এই লোকটা এভাবে জ্যাকেট পরে আছে কিভাবে? গরম বলে বস্তুটার অনুভূতি কি নেই তার? ভাবতে ভাবতেই শুদ্ধ চুলগুলো দুহাতে উল্টে দুবার জ্যাকেটের কলার ধরে চাড়লেন। গোটানো হাতাটাও টান মারলেন আর একটু। গরম লেগেছে হয়তো তার। একদম ঠিক হয়েছে, রুমের বাইরে বেরিয়েছে না এখন, এখন টের পাবে এই গরমে জ্যাকেট পরার ফল। কিন্তু সামনে তাকিয়ে কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো আমার। সেই কাঁধে ব্যাগ ঝোলানো কোচিংগামী মেয়ের দল এদিকেই আসছে। 3 জন মেয়ে, বেশ সুন্দরী দেখতে। ওদের দেখে এমন করলেন উনি? মেয়েগুলোর দিকে সরু চোখে তাকিয়ে আছি আমি। ওরা ঠিক কখন শুদ্ধের দিকে তাকিয়েছে তার চোখে পড়েনি আমার, কিন্তু শুদ্ধ যে ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন চোখে পড়েছে অবশ্যই ওদের। কিছুটা সরে দাঁড়ালাম আমি। ঠিক যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল ওরা, লাথি মেরে পায়ের সামনে থাকা ইটের গুঁড়োগুলো উড়িয়ে দিলাম আমি। পায়জামা লেগেছে ও দুটোর। ওরা হতভম্ব হয়ে নিচের দিকে তাকিয়ে আমার দিকে মাথা তুলল। শুধু পাশ থেকে বললেন, এটা কি করলি? মেয়েগুলো তার দিকে তাকাতে যাচ্ছিল মাত্র, এক লাফে ঠিক সেই পাশেই দাঁড়িয়ে গেলাম আমি। রাগে চেহারা করে তুড়ি মেরে নিজের দিকে আঙুল দিয়ে বুঝালাম, আমার সাথে কথা বলো। ওরা কি বুঝে মুচকি হেসে কপালে হাত রেখে চোখ ঢেকেই চলে গেল। এবার শান্তি লাগছে আমার। শুধু দিকে তাকিয়ে দেখলাম তিনি পায়ে পড়া কেটস মাটিতে খোঁটাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। বিকেলের তির্যক রোদে চোখ ঘে লাগছে একদম। হাত কপালে দিয়ে এপাশ ওপাশ ফিরে রোদ আটকানোর চেষ্টা করছিলাম আমি, কিন্তু নিষ্ফল প্রয়াস। টিস্যু বের করার জন্য সবে ব্যাগের চেনে হাত দিয়েছি আমি। মনে হলো রোদটা থেমে গেছে। দমকা ঠান্ডা বাতাস গায়ে লাগলো এতক্ষণে। পাশে তাকিয়ে দেখি শুধু ঠিক আমার বরাবর দাঁড়িয়ে রোদ আটকাচ্ছেন। তার ছায়া পড়েছে মুখে আমার। আটকে গেলাম কিছুটা। উনি কি ইচ্ছে করে এইভাবে দাঁড়ালেন? কিন্তু সে তো উকি ঝুঁকি দিয়ে আলাদিনের চেহারা খুঁজতে ব্যস্ত মনে হচ্ছে, বাজিয়ে দেখতে হচ্ছে। এক পা সামনে এগিয়ে রোদে গিয়ে দাঁড়ালাম। শুধু এক পলক আমার দিকে তাকিয়ে নিজেও কিছুটা এগোলেন। আমি আবারও সরে দাঁড়ালে তিনি একইভাবে সরে রোদ আটকালেন। মজাই লাগছে আমার। মুচকি হেসে আবারও যেই না সরতে গেছি, শুধু হাত ধরে ঝাঁকি মেরে সোজা দাঁড় করালেন আমাকে। মুখ এগিয়ে এনে দাঁতে দাঁত চেপে বললেন, খুব রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি গেইন করার ইচ্ছা জেগেছে, হ্যাঁ? কাল দুপুরে ছাদে গিয়ে রোদ পোহাতে দেবো তোকে, কি বলিস? কিছুই হয়নি। উনি কিছুই বলেননি, আর আমিও কিছুই শুনিনি। এমন একটা ভাব করে ফাঁকা রাস্তা দেখতে মনোযোগ দিলাম। শুধু হাত ছেড়ে দিলেন আমার, কিন্তু ছায়া করে রেখেছেন ঠিকই। উল্টো দিক হয়ে দাঁড়িয়ে ভাবছি, এভাবে আর কতক্ষণ? বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। শুদ্ধর বলার মতো সত্যি এখন পরিবেশটা ঠান্ডা। গাছের পাতা নড়তে লাগলো। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে হয়তো, কিন্তু এই আকাশে কালো মেঘ নেই এক বিন্দুও। একটা অভূতপূর্ব ধ্বনিতে ভাবনার জাল ছিঁড়ে গেল আমার। স্যার, আপনার বাইক। বাইক? কার বাইক? বড় বড় চোখ করে রোটেটর ফ্যানের মতো পাশে ফিরে তাকালাম। একজন লোক শুদ্ধের দিকে চাবি বাড়িয়ে কথাটা বলেছেন। দেখে মনে হচ্ছে লোকটা বাইক সার্ভিসিং এর কাজ করে। শুধু চাবিটা হাতে নিয়ে বললেন, থ্যাঙ্কস এত তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। লোকটা চলে গেল। শুধু বাইকে উঠে বসলেন। আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে আর বাইকের দিকে। দিনভর তোর হা হওয়া মুখ দেখে দেখে আমি ক্লান্ত, জিয়া। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মুখ বন্ধ করে নিলাম আমি। শুধু বাইকের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বললেন, 3 বছর হলো ধরিনি ওকে। এটা আপনার? হুম। কোথায় ছিল এটা? গ্যারেজে। এই লোক কেন দিয়ে গেল? একটু ঠিকঠাক করার ছিল, এতদিন ওভাবে পড়েছিল তো। অবশ্য সময় পেলে তুই চাইলে নতুন কিনবো, কি বলিস? মুগ্ধতা ছেয়ে গেল মন প্রাণ জুড়ে। ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটলো আমার। শুধু হেলমেট এগিয়ে দিয়ে বললেন, এটা পরে উঠে বস। তার মানে উনি আমাকে বাইক রাইডিংয়ে নিয়ে যাবেন? খুশিতে লাফাতে গিয়েও হেলমেটটা দেখে আবারও মন খারাপ হয়ে গেল আমার। হেলমেট ইনসিয়াকে মানায় না, এটা কি বোঝেন না উনি? সত্যি হেলমেট তোকে মানায় না। খোলা চুলগুলো বাতাসে উড়বে, সেটাই তোকে মানায়। কিন্তু আজ যেভাবে বেরিয়েছিস তুই, সেই শ্বাসটা শুধুমাত্র আমার চোখ দুটোর দেখার অধিকার আছে, অন্য কারো নয়। তাই ঢেকে নিয়ে যাব। ও, আমি কি কালো টিপ পরলাম? সেটা পাবলিকের দেখার কি অধিকার নেই? আর নিজে যে হিরো সেজে বেরোচ্ছেন, সেটা দুনিয়া জুড়ে সব মেয়েদের দেখার অধিকার আছে। তো আপনার হেলমেট কই?
একটা কেন, শুধু আমি কেন পরবো? উনি ঠোঁট টিপে হেসে বললেন, আমার লাগবে না। লাগবে। কেন লাগবে? তো আপনাকে যে সব রাস্তায় মেয়েরা গিলে খাবে তার বেলায় আমাকে তো শুদ্ধকে ভ্রু উঁচিয়ে তাকাতে দেখে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললাম, না মানে সেফটির জন্য বলছিলাম আর কি। কি ধরনের সেফটি? ধরা খেয়েছি জানি তো। মুখ লুকাতে বুকে হাত গুছে অন্যদিকে ফিরলাম, যেন রেগে গেছি আমি। শুধু একটু জোরে বলে উঠলেন, ও সেফটি, মনে পড়েছে। সিয়া, মাস্ক আছে তোর ব্যাগে? এটা চলবে, এতে তো মুখ দেখা যাবে না তার। খুশি মনে ব্যাগ থেকে মাস্ক বের করে এগিয়ে দিলাম। উনি ওটা হাতে নিয়ে একটু খুঁটিয়ে দেখে বললেন, ওয়ান টাইম অ্যান্ড ইউজড মাস্ক। জিভ কাটলাম আমি। এটা আগেও একবার পরেছিলাম। মাথা নিচু করে হাত বাড়িয়ে নিতে যাচ্ছিলাম ওটা, শুধু সাথে সাথেই পরে ফেলেন মাস্কটা। হেলমেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওঠে বস। আমি তবদা মেরে দাঁড়িয়ে আছি। এভাবে ইউজড মাস্ক পরে নিলেন উনি। ওঠ। ধমক শুনে উঠে বসতে যাচ্ছিলাম আমি। সিফাত ভাইয়ার বাইকে উঠেছিলাম এর আগে দুবার, ভালোই লেগেছিল। শুধু কাঁধ ধরে উঠতে গিয়েও উঠলাম না। পিছনে বসে পিছনের দিকটা ধরে বসেছি আমি, মাঝে গ্যাপ। কিন্তু কথা হলো, বাইক 1 ইঞ্চি নড়লেই আমি ধপাস হব, এটা আমি নিশ্চিত। শুধু বাইকের আয়নাটা ঠিক করতে করতে বললেন, সম্মানিত যাত্রী, অনুগ্রহ করে বর্ণামক সিট বেল্টটাকে নিজের সাথে সর্বনিম্ন দূরত্বে আটকে নিন, অন্যথায় সিট বেল্ট নিজে থেকে আপনাকে তার সাথে আটকে নিতে বাধ্য থাকিবে। আমি আয়নাতে ভ্রু কুঁচকে তাকালাম তার দিকে। উনি বললেন, বুঝিসনি তাই না? শুদ্ধের শুদ্ধ ভাষায় বোঝ এবার। তুই যদি 2 হাতে আমাকে জড়িয়ে না ধরিস, আমি তোকে সামনে নিয়ে বাইক চালাবো। থতমত খেয়ে নিচের দিকে তাকিয়ে কাপা কাপা হাত কাঁধে রাখলাম তার। শুধু পিছনে 2 হাত দিয়ে আমার 2 হাতের সামনে তার জ্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, ভুলে যাস কেন তুই? শুদ্ধ শুধু সিয়ার, শুধুই ওর শ্যামা পাখির। কারণ নজর পড়া নিয়ে এত চিন্তা করতে হবে না তোকে। আর রইল এই ইউজড মাস্কের চিন্তা, এতে তোর ঠোঁটের ছোঁয়া আছে, যার নেশাকে চাইলেও আমার কাছ থেকে আমি আলাদা করতে পারবো না। আমার যে শুধু বাহানা দরকার এই নেশায় বারবার মাতাল হওয়ার। এত বড় সুযোগ কি করে ছাড়তাম আমি? বাইক স্টার্ট দিলেন উনি। নিচের দিক তাকিয়ে রইলাম আমি। 1 হাত সরিয়ে নিয়েছি তার বুক থেকে, তবুও তাকে 1 হাতে জড়িয়েই এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে মন প্রাণ জুড়ে। বাতাসের শোষ আওয়াজের সাথে কানের সুর তুলে শুধু এটুকুই বাজতে লাগলো, শুধু শুধু সিয়ার, শুধুই তার শ্যামা পাখির। পরন্ত বিকেল, শেষ বিকেলে স্মিত হয়ে আসা রোদ্দুরের আলোতে বাইক ছুটেছে, আর হেলমেটের মধ্যে থেকে চোরের মতো আমার নির্লজ্জ চোখজোড়া আয়নায় থাকা শুদ্ধের প্রতিবিম্ব দেখেই চলেছে অনবরত। মাস্ক, সানগ্লাস চেনাই যাচ্ছে না ওনাকে একদম। কিন্তু তাকে জড়িয়ে রাখা হাত যে হৃদস্পন্দন অনুভব করছে, তা বারবারই বলে চলেছে, শুধু শুধু সিয়ার, শুধুই তার শ্যামা পাখির। আর সেটা তুই ইনসিয়া, তুই। জিজ্ঞেস করলি না কোথায় যাচ্ছি? চোখ সরিয়ে নিলাম আয়না থেকে, নিজেকে সামলে নিচ দিকে তাকিয়ে তার বুলি আওড়ালাম। কোথায় যাচ্ছি? এমন কোথাও যেখানে থেকে বাসায় ফেরার রাস্তা খুঁজে পাই না, যেন দুজন হারিয়ে যাই। এক পলক তার দিকে তাকিয়ে আশপাশটা এতক্ষণে চোখ বুলালাম আমি। মোটামুটি ফাঁকা রাস্তাতেই বাইকটা, মাঝে মধ্যে 2-1টা বাস, ট্রাক আর বাইক চলছে। মনে হচ্ছে শহরের বাইরে চলে এসেছি আমরা। রাস্তার এপাশ ওপাশে বহুতল দালান কিছুই নেই, শুধুই গাছ। সত্যিই তো, কোথায় যাচ্ছি আমরা? প্রশ্নটা থেকেই যাচ্ছে, তবুও প্রশ্নের সাথে সময়টাকে ভাসাতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না আমার। আর একটু ঘামছে শুদ্ধের জ্যাকেট ধরে নিচে দিক তাকিয়ে তার অলক্ষে হাসলাম শুধু। হয়তো তাতে লাজুকতাও মিশ্রিত ছিল। ভাগ্যিস হেলমেটটা ছিল। তোর সে হাসি শুদ্ধ দেখলে তুই নিজেকে কি করে সামলাতি ইনসু? চোখের সামনে বিস্তৃত ধান ক্ষেত, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। পশ্চিম দিকে সে সবুজের চাদরের প্রান্ত ছুঁয়ে ঢলতে শুরু করেছে লালাভ সূর্য। সে কিনারা শুধু কটা হেলানো নারিকেল গাছের অবয়ব দেখা যায়, বাকি গাছগুলো অন্ধকারে ছেয়ে এক হয়ে গেছে। আকাশে গোধূলির রক্তিম আভা, রক্তিম সূর্যটার একদম কাছ দিয়েই যেন এক ঝাঁক পাখি উড়ে গেল। বাতাসটাও বেশ ফাঁকা, রাস্তা দুপাশে ধানক্ষেত বাধাহীনভাবে বয়ে চলে শরীর ছুঁয়ে দিয়ে যাচ্ছে। জনকোলাহল একদমই নেই, শুধু পিছন দিয়ে হঠাৎ হঠাৎ 2-1টা গাড়ির হর্ন শোনা যায়।
এক পায়ে ভর করে ডান হাতে বাম হাতের কোনোই ধরে অস্তগামী সূর্যকে সবুজ চাঁদরে ডুব দিতে দেখছি আমি। কোনো এক বিশেষ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে পিছনে থাকা বাইকটায় সানগ্লাস মাস্ক খুলে হেলান দিয়ে দাঁড়িয়ে শুধু শুধু আমাকেই দেখছে আর মুচকি হাসছেন। পিছন ফিরতেই আমার কল্পনার বাস্তব চিত্র ভেসে উঠল, কিন্তু তা যে আরও বেশি মনমোহিনীকে মোহে ফেলে দেওয়ার মতো সেটা জানলে পিছনেই ফিরতাম না আমি। সুন্দর চুলগুলো বাতাসে উঠছে, সত্যি উনি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আর আমার দিকেই তাকিয়ে। আর তার সেই হাসি, চোখ নামিয়ে নিলাম আমি। উনি এগিয়ে এসে বললেন, হাঁটি আমরা। মাথা নাড়িয়ে পা বাড়ালাম তার সাথে। দুপা হাঁটতেই মনে হলো হাঁটার অবস্থাই নেই আমার। থেমে গিয়ে অসহায়ভাবে পায়ের জুতো জোড়ার দিকে তাকালাম। আমি 5 ফুট 3 মেয়ে হওয়া সত্ত্বেও আমার চেয়ে সুদের হাইট অনেক বেশি। ঘাড় উঁচু করে দেখতে হয় তাকে। বিয়ের রাতে উনি লিলিপুট বলেছিলেন আমাকে। ওনার সাথে বেরোবো বলে তাই উঁচু জুতো পরে এসেছিলাম, কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে এখন। আচমকাই শুধু নিচে বসে যেতেই লাফিয়ে পিছিয়ে গেলাম আমি। শুধু মাথা তুলে বললেন, এটাতে হাঁটতে কষ্ট হচ্ছে তোর, আমি জানি। খোলোটা। যেহেতু মিস্টার বলেছেন সেহেতু সেটা তো করতেই হবে আমাকে। তেরামো করলে না জানি কি করে বসবে এখানে। তাই চুপচাপ জুতা খুলে হাতে নিলাম, তারপর আবারও হাঁটা লাগালাম। উঠে দাঁড়িয়ে শুধু পাশে হাঁটতে হাঁটতে বললেন, কিছু খাবি? ফুচকা, আইসক্রিম? অবাক হইনি আজ। কোথাও কোথাও যেন জানতাম উনি জানেন কি পছন্দ আমার। পরক্ষণে মনে পড়লো এই দুটো তো মেয়েদের কমন পছন্দের খাবার, তাই কিছুটা বিরক্তি দেখিয়ে বললাম, না। ওকে। উনি চুপচাপ হাঁটতে লাগলেন। রাগ হলো আমার, বললাম আর মেনে নিল, এখানে কোথায় পাবেন আপনি এগুলো? আমার দিকে না তাকিয়ে বললেন, তুই চাইলেই পেয়ে যেতাম এখানে কোথাও। তার প্রতিটা কথায় প্রশান্তি অনুভব করছি আজ আমি। উঠতে থাকা চুলগুলো কানে গুজে সামনে তাকিয়ে দেখলাম বেশ খানিকটা দূরেই কয়েকটা দোকান। মুখের হাসি নিমিষেই গায়েব হয়ে গেল আমার। ও, তার মানে উনি জানতেন এইদিকে দোকান আছে, এখান থেকেই নিতেন উনি তার মানে। আর আমি মাথা মোটা ভাবলাম কথাটা এইভাবে ছিল, সিয়া তুই চাইলে 7 সমুদ্র 13 নদী পার করে ফুচকা আইসক্রিম নিয়ে আসবো। ধুর, লোকটা অতিরিক্ত চালাক। কয়বার এসেছেন এদিকে? বহুবার। কার সাথে? ফ্রেন্ডসদের সাথে। ফ্রেন্ডস? তার মানে অনেকগুলোর সাথে? মেয়ে বান্ধবীও ছিল? কয়টা? কার কার সাথে ঘুরেছেন উনি? সুন্দরী মেয়ে বান্ধবী? মেয়েগুলো কি খুব গায়ে পড়া ছিল? কিভাবে মিশতো ওরা সুদের সাথে? খুব ক্লোজ ছিল? ওদের কি? মেয়েদের নিয়ে কখনোই ক্যাম্পাসের বাইরে বেরোতাম না আমি। আর কথা বলতে শুধু ক্লাস আর বাদাম খাওয়া আড্ডায়, এর বেশি কিছু না। ঠোঁটে কোনো হাসি ফুটলো এতক্ষণে। ওয়েট, উনি এসব কেন বলছেন আমাকে? চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। উনি নিচের মাটিতে কিছু একটাতে লাথি মেরে বললেন, ডোন্ট বি সো জেলাস। বলেছি তো তোর জায়গাটা আলাদা। ইস, এবার অস্বস্তি হচ্ছে। এই লোকটা সবটা টের পেয়ে যায় কিভাবে? আমি সত্যি কি জেলাস হচ্ছিলাম? কেন হচ্ছিলাম? কথা ঘোরাতে বললাম, ফ্রেন্ড বলতে আয়ান ভাইয়ের সাথেও এসেছিলেন? থেমে গেলেন উনি। মুহূর্তেই বদলে গেল ওনার চেহারার ভাব। চোখ বন্ধ করে হাত মুঠো করে দুবার শ্বাস নিলেন উনি। এমন করার কারণ না বুঝে তার দিকেই তাকিয়ে আছি আমি। উনি আবারও হাঁটতে হাঁটতে বললেন, হঠাৎ ওর কথা? না, মানে তাকেই তো চিনি শুধু তাই। আই হ্যাড হিউজ সার্কেল। হ্যাড? শুধু ঠোঁটে সেই তাচ্ছিল্য হাসি, চাপা কষ্ট নাড়া দিয়ে উঠেছে যেন। কিন্তু আমি তো চাইনি কষ্ট দিতে ওনাকে। পাশ দিয়ে এক মামা কাঁধে হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছিলেন। থেমে গিয়ে চেঁচিয়ে বললাম, হাওয়াই মিঠাই খাবো। শুদ্ধ দাঁড়িয়ে গিয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, হোয়াটস দ্যাট? আঙুল দিয়ে দেখালাম ওনাকে। শুদ্ধ একটা কনফিউজড লুক দিয়ে বললেন, এটা খাওয়ার জিনিস? এইটা তো ভেবেছিলাম ঘর সাজানোর কিছু। ওনার কথায় খিলখিলিয়ে জোরে হেসে দিলাম আমি। কিছুক্ষণ তাকিয়ে দেখে মাথা চুলকে উনিও হাসলেন। ভালোই লাগছিল তার ওই হাসিটা। এগিয়ে গিয়ে 5টা কিনে হাতে দিলেন আমার। তারপর দাঁড়িয়ে গেলাম আবার ও রাস্তার পাশটাতেই। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ। রাত, তবুও ভয় করছে না। অন্ধকারে ভয় হয় আমার, তবে চারপাশে আলোর অভাব নেই। পাশের এক ছোট ঝুপড়ির মতো স্টলের আবছা আলো, রাস্তায় চলা 2-4টে গাড়ির হেডলাইট, সন্ধ্যা তারা আর দূরের কোনো ঘরবাড়ির ছোট ছোট আলো। চাঁদ ওঠেনি আজ, তবে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর আলো জোনাকির আলোটা বাকি সব কিছুকেই ছাড়িয়ে যাচ্ছে। হাওয়াই মিঠাইয়ের প্যাকেটগুলো বুকে জড়িয়ে জোনাকির আলো খেলা দেখছিলাম আমি। শুধু পাশেই দাঁড়িয়ে। অনেকটা সময় পর উনি বলে উঠলেন,
তোর জিনাত আপুর 5 বছর আগের বার্থডের কথা মনে আছে? পাশে তাকালাম আমি, শুধু আমার দিক ফিরে। স্টলের হলদে আলোতে দেখা যাচ্ছে তার মুখ। এতক্ষণে মনে হলো দেখার মতো আসল জিনিসটাই তো এতক্ষণ উপেক্ষা করেছি আমি। মস্তিষ্ক বলছে পাশে তাকা। জোনাকির আলো, অন্ধকারে ডোবা ধান ক্ষেত, উজ্জ্বল সন্ধ্যা তারা, পৃথিবীর সুন্দর ইনসু। কিন্তু মন বলছে তোর দৃষ্টি তোর এই পৃথিবীতেই স্থির থাক, যেখানে শুদ্ধ নামক মানুষটার হাসিতে নিজেকে বিলীন করার ইচ্ছে জাগে। অন্য কোনো দিক তাকাস না তুই, তাকাস না ইনসু। শুধু ভ্রু উঁচিয়ে তার প্রশ্নের জবাব চাইলেন। ধ্যান ভাঙলো আমার। জিনাত আপুর জন্মদিন পালন করে না কয়েক বছর হলো। ওর নাকি ভালো লাগে না আর, বড় হয়ে গেছে, লোকে কি বলবে এইসব বলে। তবুও আমরা কাজিনরা মিলে মোটামুটি সবারই বার্থডে সেলিব্রেট করেই থাকি, সেটাও খুব বিশেষ বিশেষ উপায়ে। সেই ট্রেন্ডে করে থাকবো হয়তো 5 বছর আগে। কিছুদিন আগের কথা মনে আছে, কিন্তু 5 বছর আগে থেকে কি মনে রাখবো আমি? মনে নেই। মাথা নেড়ে না বুঝালাম, শুধু শব্দহীন হেসে বললেন,